আজকে আমরা পড়ব যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের পার্ট 2। আগের পার্টে আমরা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন এই অবধি কমপ্লিট করেছি, যেখানে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল অর্থাৎ এমপিএল আর এমপিকে কীভাবে বের করতে হয় কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি। এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এমআরটিএস, সেই এমআরটিএস কী করে বের করতে হয়। ওকে, সো কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের এমআরটিএস কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো তার জন্য তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি যে এমআরটিএস কীভাবে বের করতে হয়। এমআরটিএস বের করার জন্য তোমাদেরকে খুব সিম্পল একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং সেই সিম্পল ফর্মুলাটা হচ্ছে তোমাকে বের করতে হবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড তোমাকে সেটাকে ডিভাইড করতে হবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। মানে মোট কথা তোমাকে কী বের করতে হবে, তোমাকে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে হবে আর মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে হবে। ওই দুটো রেশিও যেটা সেটাই হবে হচ্ছে এমআরটিএস। ওকে, নাও এমআরটিএস বের করতে গেলে আমাকে তাহলে এমপিএল বের করতে হবে আর এমপিকে বের করতে হবে। এমপিএল মানে কি, এক ইউনিট লেবারের চেঞ্জ হলে আমাদের টোটাল প্রোডাকশন কতটা চেঞ্জ হয় বা আউটপুট কতটা চেঞ্জ হয়। আর এমপিকে মানে কি, এমপিকে মানে হচ্ছে এক ইউনিট ক্যাপিটালের চেঞ্জ হলে বা এক ইউনিট মেশিনের চেঞ্জ হলে আমাদের টোটাল প্রোডাকশন বা টোটাল আউটপুট কতটা চেঞ্জ হয়। এবার আমি যদি এমপিএল এর কথা বলি, ধরো আমার কাছে একটা প্রোডাকশন ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। ওকে, এই প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে আমি এমপিএল কীভাবে বের করব, এমপিএল বের করতে গেলে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এই প্রোডাকশন ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এল, রাইট। যেহেতু আমি লেবারের রেসপেক্টে ডেরিভেটিভটা করব, কারণ আমি এমপিএল বের করতে চাইছি, তো এটাই হবে হচ্ছে আমার এমপিএল। এবং এই ডেরিভেটিভটা করার পর তুমি যদি এই ডেরিভেটিভটা করো অর্থাৎ ডেল কিউ ডেল এল করো, তাহলে কি বেরোবে দেখো। কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, কিউ এর জায়গায় আমি লিখতে পারি এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। অ্যান্ড ডেরিভেটিভটা কিসের রেসপেক্টে হবে, ডেরিভেটিভটা হবে হচ্ছে এল এর রেসপেক্টে অর্থাৎ লেবারের রেসপেক্টে। তো করলে কি হবে, এটা কনস্ট্যান্ট তো ওটা বাইরে থাকবে, এল টু দি কে টু দি পাওয়ার বিটাটাও কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, তো ওটাকেও আমরা সাইডে বাইরে বের করে নেব। খালি এল টু দি পাওয়ার আলফার ডেরিভেটিভ হবে, এল টু দি পাওয়ার আলফার ডেরিভেটিভ করলে কি হয়, আলফা পাওয়ার থেকে বেসে আসবে আর এল টু দি পাওয়ার আলফা যেটা ছিল সেটা আলফা মাইনাস ওয়ান হয়ে যাবে। সিম্পল ডেরিভেটিভের রুল। তো আমি এই যেটা পেলাম এটা কি, এটা আমার এমপিএল মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার কি পেলাম, এ ইন্টু কে টু দি পাওয়ার বিটা ইন্টু আলফা ইন্টু এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান। এটাকে সাজিয়ে কি লেখা যেতে পারে, এ ইন্টু আলফা ইন্টু এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার বিটা হলো। আচ্ছা, এবার আমি যদি এমপিকে বের করতে চাই অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল মানে কি, এক ইউনিট ক্যাপিটালের চেঞ্জ হলে টোটাল প্রোডাকশন বা আউটপুট কতটা চেঞ্জ হয়। সেটা বের করতে গেলে আমাকে কি বের করতে হবে, সেটা বের করতে গেলে আমাকে আমাদের টোটাল প্রোডাক্ট বা টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশানকে কে দিয়ে ডেরিভেটিভ করতে হবে। কে দিয়ে ডেরিভেটিভ করলে সেটা কি হয়ে যাবে, তো কে দিয়ে যদি আমি এইটাকে ডেরিভেটিভ করি, কে এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি, তাহলে কি হবে, তাহলে হবে এ আর এল টু দি পাওয়ার আলফা, এটায় কোনো চেঞ্জ আসবে না, খালি কে টু দি পাওয়ার বিটাটা কি হয়ে যাবে, বিটা ইন্টু কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। সো দিস ইজ মাই এমপিকে। এটাকে সাজিয়ে লিখলে কীভাবে লেখা যায়, এ ইন্টু বিটা ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। তাহলে আমি এমপিকে পেয়ে গেলাম, এমপিকের ভ্যালু কী পেলাম, এমপিকের ভ্যালু আমি এটা পেলাম। আর আমি পেলাম হচ্ছে এমপিএল, এমপিএলের ভ্যালু আমি কী পেলাম, এমপিএলের ভ্যালু আমি পেলাম হচ্ছে এটা, রাইট। এবার আমি এমআরটিএস বের করতে পারি, এমআরটিএসটা কী বেরোবে, এমআরটিএসের জন্য আমাকে এমপিএলটা নিউমারেটারে লিখতে হবে আর এমপিকেটা আমাকে ডিনোমিনেটারে লিখতে হবে। তাহলে এমপিএলটা আগে নিউমারেটারে লিখে ফেলি, কি হবে, এ ইন্টু আলফা ইন্টু এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার বিটা। আর এমপিকে কী হবে, এমপিকে হবে এ ইন্টু বিটা ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। এ আর এ কেটে গেল, কি পড়ে থাকলো, আলফা বাই বিটা। ভালো করে এখানে তাকিয়ে দেখো, এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান আছে, আর কি আছে, এল টু দি পাওয়ার আলফা আছে। আচ্ছা, যদি আমি এটাকে এইভাবে লিখতে চাই যে ধরো এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান আছে, আমি ওটাকে ওইভাবে লিখলাম বাই এল টু দি পাওয়ার আলফা, এটাকে আলাদা লিখলাম, ইন্টু দিয়ে কে টু দি পাওয়ার বিটা
বাই কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ানটাকে আলাদা লিখলাম, জাস্ট কে এর পার্টটা ক্যাপিটালের পার্টটা আলাদা লিখলাম, লেবারের পার্টটা আলাদা লিখলাম। তারপরে আমি কি করছি দেখো, তারপরে আমি যেটা এখানে করছি সেটা হচ্ছে আলফা বাই বিটাটাকে ওটার মতোই রাখলাম। এল টু দি পাওয়ার আলফাকে যদি আমি ডিনোমিনেটর থেকে মানে ডিনোমিনেটরের পার্ট থেকে যদি আমি এটাকে নিউমারেটরের পার্টে নিয়ে যেতে চাই বা নিচ থেকে যদি উপরে নিয়ে যেতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে, এল টু দি পাওয়ার মাইনাস আলফা হয়ে যাবে। সো ইট উইল বিকাম এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, যেটা উপরে ছিল সেটা ওটার মতোই থাকলো, ইন্টু এল টু দি পাওয়ার আলফাটা হয়ে গেল এল টু দি পাওয়ার মাইনাস আলফা। আবার কে টু দি পাওয়ার বিটাটা ওটার মতোই রাখলাম, খালি আমি কি করতে চাইছি, আমি কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ানটাকে নিচ থেকে উপরে নিয়ে যাব, তো ওটা হয়ে যাবে কে টু দি পাওয়ার মাইনাস বিটা প্লাস ওয়ান হলো। ওকে, এবার ভাবো এই পার্টটাকে আরও মডিফিকেশান করলে কি হবে। আলফা বাই বিটায় তো কোনো চেঞ্জ আসবে না, ওটা ওটার মতোই থাকলো। এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস আলফা, দুটোর বেস তো ইকুয়াল, বেস ইকুয়াল থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়। তো পাওয়ার অর্থাৎ আলফা মাইনাস ওয়ান প্লাস আলফা হওয়ার কথা, কিন্তু মাইনাস আলফা আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর হবে হচ্ছে মাইনাস আলফা, রাইট। আবার এখানে দেখো কে আর কে বেস ইকুয়াল, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। সো পাওয়ার উইল বি বিটা মাইনাস প্লাস বিটা প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাইনাস আছে বিটার আগে, তো প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিটা প্লাস ওয়ান, সরি মাইনাস বিটা প্লাস ওয়ান, রাইট। তো বিটা বিটা কেটে গেল, আলফা আলফা কেটে গেল, কি পড়ে থাকলো দেখো, আলফা বাই বিটা ওটা ওটার মতোই থাকলো, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার প্লাস ওয়ান, রাইট। আচ্ছা, এল টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ওয়ান বাই এল, আর কেটা কে এর মতোই থাকলো। এটাকে আবার ফার্দার মডিফিকেশনের মাধ্যমে লেখা যেতে পারে কে বাই এল, রাইট। তো এই যেটা আমরা পেলাম আলফা বাই বিটা ইন্টু কে বাই এল, এটাকেই বলা হচ্ছে এমআরটিএস, এটাকেই বলা হচ্ছে এমআরটিএস। ওকে, যে এমআরটিএস আমরা ক্যালকুলেট করতে চাইছি সেটা এর মাধ্যমেই বেরোচ্ছে। তাহলে এমআরটিএস কিসের উপর ডিপেন্ড করছে, এমআরটিএস কিন্তু ডিপেন্ড করছে ক্যাপিটাল লেবার রেশিওর উপর, ক্যাপিটাল লেবার রেশিও বা কে বাই এল রেশিওর উপর এমআরটিএস ডিপেন্ড করছে, এবং তার সাথে সাথে আলফা আর বিটা, আলফা আর বিটার উপরও ডিপেন্ড করছে। আলফাটা কিসের পাওয়ার, আলফাটা আমাদের লেবারের এলের পাওয়ার, আর বিটাটা হচ্ছে ক্যাপিটালের পাওয়ার। আলফা বিটা বোথ আর পজিটিভ কনস্ট্যান্টস অ্যান্ড কে বাই এল ইজ দ্য ক্যাপিটাল লেবার রেশিও, এই দুটোর উপরেই কিন্তু আমাদের এমআরটিএসটা ডিপেন্ড করছে। ওকে, নাও ইফ উই মুভ টু দ্য পিডিএফ, এখানেও এটা ক্যালকুলেট করা আছে। এবার তোমরা এখান থেকেও ক্যালকুলেশনটা দেখে নিতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিই একবার যে কোথা থেকে বেরোলো। এই যে লাস্টে এখানে বেরিয়েছে আলফা বাই বিটা ইন্টু কে বাই এল। ওকে, নেক্সট যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের নেক্সট যে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন অ্যান্ড ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন কীভাবে বের করে, তো ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বের করার জন্য আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে যে, এটা তোমরা অলরেডি জানো যে ইলাস্টিসিটি কনসেপ্টটা কী। ওকে, ইলাস্টিসিটি কনসেপ্টটা কী সেটা তোমরা অলরেডি জানো, এবং ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কী সেটা তোমাদেরকে এবার জানতে হবে। ওকে, তো আমি জাস্ট তোমাদেরকে একটুখানি বলে নিই আগে, আমি এটা অলরেডি কভার করেছি, বাট আমি আরেকবার বলছি। যখন আমরা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের কথা বলি, তখন আমরা কি দেখি, আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড দেখি ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, রাইট। ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের যখন কথা বলা হয় তখন কি দেখা হয়, যে প্রাইসের চেঞ্জের কারণে বা 1% প্রাইসের চেঞ্জের কারণে কোয়ান্টিটি ডিম্যান্ডের কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটা দেখা হয়, রাইট। যখন আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের কথা বলি তখন আমরা কি দেখি, যে কোয়ান্টিটি সাপ্লাই কতটা চেঞ্জ হচ্ছে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, প্রাইসের চেঞ্জের কারণে সাপ্লাই কতটা চেঞ্জ হচ্ছে, বা প্রাইসে 1% চেঞ্জের কারণে সাপ্লাই কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। যখন আমরা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের কথা বলি তখন আমরা কি দেখি, যে ডিম্যান্ডে কতটা চেঞ্জ হচ্ছে ডিউ টু চেঞ্জ ইন ইনকাম, ইনকামে 1% চেঞ্জের কারণে ডিম্যান্ডে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। এই ফর্মুলাগুলোকে আবার ফার্দার মডিফিকেশন করা যায়, যেগুলো আমরা আগে করেওছি।
এবার এখানে আমরা কি দেখতে চলেছি, এখানে আমরা দেখতে চলেছি ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এটা কি বলবে অ্যাকচুয়ালি, এটা বলবে যে এমআরটিএস এর চেঞ্জ হচ্ছে, এমআরটিএস এর চেঞ্জের কারণে ক্যাপিটাল লেবারের যে রেশিও কে/এল এর যে রেশিও সেটা কতটা চেঞ্জ হচ্ছে বা কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, বা আরও স্পেসিফিক্যালি আমি গুছিয়ে বলছি, এমআরটিএস এর 1% চেঞ্জের কারণে, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের 1% চেঞ্জের কারণে ক্যাপিটাল লেবার রেশিও বা কে/এল এর রেশিওর কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটাকেই বলা হয় ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। এবার আশা করি তোমরা ফর্মুলাটা দেখলে বুঝতে পারবে। দেখো কি লেখা আছে, প্রপোর্শনেট চেঞ্জ ইন কে/এল রেশিও ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ ইন এমআরটিএস এলকে, দ্যাট ইজ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এবার প্রপোর্শনেট চেঞ্জ বিষয়টা কি, দেখো দুটো চেঞ্জ আমাদেরকে জেনে রাখতে হবে, একটা হচ্ছে প্রপোর্শনেট চেঞ্জ, একটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। আমি দুটো চেঞ্জই এখন অল্প অল্প করে বলে দিচ্ছি, প্রপোর্শনেট চেঞ্জ একটা, আর একটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। তো প্রপোর্শনেট চেঞ্জ বিষয়টা কি, প্রপোর্শনেট চেঞ্জ বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে যে ধরো একটা প্রোডাক্টের দাম এখন 10 টাকা এবং প্রোডাক্টের দাম কালকে গিয়ে হয়ে গেল 15 টাকা। এবার আমাকে যদি বলা হয় এই সেম জিনিসটা কতটা চেঞ্জ হলো, প্রোডাক্টের প্রাইসটা কতটা চেঞ্জ হলো, তার প্রপোর্শনেট চেঞ্জ বের করতে বলা হলো এবং তার পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলা হলো। তো প্রপোর্শনেট চেঞ্জটা কীভাবে বেরোবে, প্রপোর্শনেট চেঞ্জ বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কতটা প্রাইসে চেঞ্জ হয়েছে সেটা বের করতে হবে এবং সেটাকে ডিভাইড করতে হবে ইনিশিয়াল প্রাইস কত ছিল সেটা দিয়ে। কতটা প্রাইসে চেঞ্জ হয়েছে সেটা কীভাবে বেরোবে, P1 মাইনাস P0 করব, আর ইনিশিয়াল প্রাইস কত ছিল P0, রাইট। এই পুরোটাই কিন্তু হচ্ছে প্রপোর্শনেট চেঞ্জ। এই পুরোটা করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রপোর্শনেট চেঞ্জ। P1 মাইনাস P0 কত, 15 মাইনাস 10 মানে 5 বাই P0 মানে কত 10, এই 5/10 যেটা বেরোলো এটা হচ্ছে আমার প্রপোর্শনেট চেঞ্জ। মানে আমি চেঞ্জ ইন প্রাইস বাই ইনিশিয়াল প্রাইস করলাম। এবার যদি পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলে সেম জিনিসই করবে, চেঞ্জ ইন প্রাইস বাই ইনিশিয়াল প্রাইসই করবে, খালি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। অর্থাৎ ওই সেম জিনিসটাই হবে, 5/10ই বেরোবে, তার সাথে খালি 100 দিয়ে মাল্টিপ্লাই হবে এবং সেটা পার্সেন্টেজে বেরোবে এবং সেটা এখানে 50% বেরোবে। তাহলে প্রপোর্শনেট চেঞ্জ এখানে কত হলো, হাফ, পার্সেন্টেজ চেঞ্জ কত হলো 50%। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রপোর্শনেট চেঞ্জ অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ। এবার ফর্মুলাটা কি লেখা আছে আমি একটু পড়ে দিই, ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ফর্মুলাটা কি লেখা আছে, ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ফর্মুলাটা লেখা আছে প্রপোর্শনেট চেঞ্জ ইন কে/এল রেশিও। কে/এল রেশিওর প্রপোর্শনেট চেঞ্জ মানে কি ভালো করে বোঝো, যখন বলা হচ্ছিল প্রাইসের প্রপোর্শনেট চেঞ্জ তখন তোমরা কি লিখছিলে, del P/P0, মানে প্রথমে যেটা প্রাইস ছিল সেটাকে ডিনোমিনেটরে রাখলে আর প্রাইসে কতটা চেঞ্জ হলো সেটাকে নিউমারেটরে রাখলে। তাহলে কে/এল রেশিওর প্রপোর্শনেট চেঞ্জটা কীভাবে বেরোবে, চেঞ্জ ইন কে/এল রেশিও বাই প্রথমে যেটা কে/এল রেশিও ছিল বা প্রথমে যেটা ক্যাপিটাল লেবার রেশিও ছিল সেটা, রাইট। এটা তো নিউমারেটর গেল, ফর্মুলাটার দিকে ভালো করে আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি উপরে। ফর্মুলাটা কি, ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ফর্মুলাটা হচ্ছে প্রপোর্শনেট চেঞ্জ ইন ক্যাপিটাল বাই লেবার রেশিও ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ ইন এমআরটিএস। প্রপোর্শনেট চেঞ্জ ইন ক্যাপিটাল বাই লেবার রেশিও তো আমি বের করে ফেললাম, কিন্তু প্রপোর্শনেট চেঞ্জ ইন এমআরটিএস সেটা কি করে বেরোবে, তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমআরটিএসে কতটা চেঞ্জ হলো সেটা নিতে হবে, ডিভাইড করতে হবে প্রথমে যেটা এমআরটিএস ছিল সেটা দিয়ে, রাইট। এইভাবে আমি ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটাকে ভেঙে লিখতে পারি এবং আমি দেখাচ্ছি কিভাবে সেটা লেখা হয়েছে। দেখো সেইভাবেই এটা লেখা হয়েছে, খালি এখানে কি আলাদা আছে, আলাদা এখানে এটাই আছে যেখানে আমি যেখানে ডেল্টা দিচ্ছিলাম ওটা সেখানে ডি দিচ্ছে। ডেল্টা মেজর চেঞ্জ বোঝানোর জন্য দেওয়া হয় আর ডি দেওয়া হয় মাইনর চেঞ্জ বোঝানোর জন্য, সামান্য বা অল্প চেঞ্জ বোঝানোর জন্য ডি দেওয়া হয়, বাকি কোনো ডিফারেন্স কিন্তু এখানে পাওয়া যাবে না।
এবার আমরা অলরেডি একটা জিনিস জানি, আমরা এমআরটিএস বের করতে পেরেছি। এমআরটিএস আমরা একটু আগেই বের করেছি, এবং এমআরটিএস কী বেরিয়েছিল মনে করে দেখো, আলফা বাই বিটা ইন্টু কে বাই এল। এক্ষুনি বের করলাম এমআরটিএস। তো খালি এমআরটিএসের জায়গায় আলফা বাই বিটা ইন্টু কে বাই এল, আলফা বাই বিটা ইন্টু কে বাই এল বসিয়ে দেওয়া হলো। এবার তোমরাই বলো, এই আলফা বাই বিটা তো কনস্ট্যান্ট, এগুলো তো আলফাটা এল এর পাওয়ার, বিটাটা কে এর পাওয়ার, কনস্ট্যান্ট পজিটিভ নাম্বার। আলফার জায়গায় হয়তো থাকবে 0.7, বিটার জায়গায় হয়তো থাকবে 0.3, বা আলফার জায়গায় হয়তো থাকবে 0.2, বিটার জায়গায় হয়তো থাকবে 0.8। তো আলফা বিটা তো কনস্ট্যান্ট, তাহলে আলফা বিটা যদি কনস্ট্যান্ট হয়, আলফা বাই বিটাও কনস্ট্যান্ট হবে। এবং কনস্ট্যান্ট কি ডি এর মধ্যে থাকে? ডি কি ডিনোট করছে? চেঞ্জ। চেঞ্জ মানে কি? ডেরিভেটিভ। ডেরিভেটিভ কি কোনোদিন কোনো কনস্ট্যান্টের হয়? হয় না, সেটা বাইরে বেরিয়ে আসে। তো আলফা বাই বিটা কিন্তু ডি এর বাইরে বেরিয়ে আসবে, সেটাই আমি বলতে চাইছি। এবং পরের স্টেপে সেটাই দেখো করে দেখানো হবে যে, আচ্ছা প্রথমে তো ভাগ হিসেবে ওটাকে লিখে নেওয়া হয়েছে, যেটা নিচে দেওয়া ছিল ওটাকে ডিভাইড ছিল অলরেডি নিচে, তো নিচে ডিভাইড না রেখে ওটাকে ডিভাইড সাইন দিয়ে ডান দিকে লেখা হলো। তারপরে আমি আলফা বাই বিটাকে দেখো নিচে এই যে আলফা বাই বিটা, আচ্ছা ভাগ করার পর কি করা হলো, ভাগ করার পরে ওটাকে গুণ চিহ্নে কনভার্ট করা হলো। গুণ করা হলে কি হলো, এই আলফা বাই বিটা কে বাই এল যেটা ডিনোমিনেটারে ছিল সেটা উপরে নিউমারেটারে চলে গেল, আর এই যে পার্টটা ডি আলফা বাই বিটা কে বাই এল এটা নিচে চলে আসলো। কিন্তু এটা নিচে কিভাবে এসছে, এই আলফা বাই বিটা যেটা ছিল ওটা ডি এর মধ্যে থাকলো না, যেহেতু ওটা ডেরিভেটিভ হবে না, ওটা কনস্ট্যান্ট নয়, তো ওটা বাইরে বেরিয়ে আসলো। খালি কি পড়ে থাকলো ডি এর মধ্যে, কে বাই এলটা। এইবার এই ডি কে বাই এল আর এই ডি কে বাই এল কেটে গেল, চেঞ্জ ইন কে বাই এল, চেঞ্জ ইন কে বাই এল উপরে নিচে কেটে গেল, কে বাই এল কেটে গেল, আলফা বাই বিটা কেটে গেল, কি পড়ে থাকলো 1। তাহলে এইভাবে আমরা ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন ক্যালকুলেট করতে পারলাম। কোন প্রোডাকশন ফাংশন, এখানে কিন্তু একটা স্পেসিফিক প্রোডাকশন ফাংশন ধরে নিয়ে এটা করা হলো, ঠিক আছে। এবার আমি সেটা এখানে বলিনি, এখানে জাস্ট আমি একটা জেনারেল করে দিলাম, বাট আমি এটা আরেকবার বলে দিচ্ছি। এই যে এমআরটিএসটা আমি ধরে করলাম, ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কি প্রথমে আমি সেটা বোঝালাম। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কি প্রথমে আমি সেটা বোঝালাম। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রপোর্শনের চেঞ্জ ইন ক্যাপিটাল বাই এ লেবার রেশিও ডিভাইডেড বাই প্রপোর্শনের চেঞ্জ ইন এমআরটিএস, রাইট। সেটাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম, ডেল কে বাই এল ইকুয়ালস টু ডেল এমআরটিএস বাই ডেল এমআরটিএস। সেটাকে আবার ভেঙে এইভাবে লেখা যেতে পারে, ডেল কে বাই এল ভাগ ডেল এমআরটিএস বাই এমআরটিএস। সেটাকে আবার এইভাবে লেখা যেতে পারে যে ডেল কে বাই এল ডিভাইড না লিখে ইন্টু এমআরটিএস বাই ডেল এমআরটিএস হলো। এইবার আমরা কি করেছি, এইভাবে কিন্তু আমরা মানে সলভ করব। এবার ধরো তোমাকে কোনো প্রোডাকশন ফাংশন দেওয়া হলো, তোমার কাজ কি হবে, এই এমআরটিএসটা বের করে এখানে বসিয়ে দেওয়া। এমআরটিএসটা বের করে জাস্ট এই এমআরটিএসের জায়গায় বসিয়ে দেওয়া, বসিয়ে দিয়ে তুমি ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ভ্যালু পেয়ে যাবে। এবার আমরা এখানে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন সলভ করছি, কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের রেসপেক্টে করছি। তো আমরা এখানে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটাকে ধরে নিয়ে আমরা ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটা বের করতে চাইলাম। এবং কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি, এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। এবং এই প্রোডাকশন ফাংশনটা যখন আমরা এমআরটিএস বের করেছিলাম তখন আমরা দেখেছিলাম বেরিয়েছিল আলফা বাই বিটা ইন্টু কে বাই এল। এবং সেই প্রোডাকশন ফাংশন থেকে যে এমআরটিএস বেরিয়েছিল সেটাকে আমরা যখন এই জায়গায় আর এই জায়গায় বসিয়ে দিলাম, তখন আমরা দেখতে পেলাম যে পুরোটা ক্যালকুলেট করার পর ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ভ্যালু আসলো 1। ওকে, সো এইভাবে ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ভ্যালু আমরা বের করতে পারি। সো হলো এটা কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে কিভাবে ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বের করা যেতে পারে সেটা আমরা দেখলাম। নাও কপ ডগলাস প্রোডাকশন ফাংশন এন্ড রিটার্নস টু স্কেল। কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে রিটার্নস টু স্কেল কিভাবে অপারেট করে। রিটার্নস টু স্কেল বিষয়টা কি আমরা অলরেডি পড়ে ফেলেছি। রিটার্নস টু স্কেল সম্পর্কে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নাও কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে কীভাবে রিটার্নস টু স্কেল অপারেট করে সেটা আমরা দেখব।
তো আমরা কি করছি, আমরা কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটাকে নিচ্ছি, ঠিক আছে। কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটাকে আমরা নিয়ে সবার আগে যেটা করব, যে ধরো এইটা আমাদের কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, এখানে লেখাই আছে। এবার এই প্রোডাকশন ফাংশনটাকে আমি ধরো টি প্রপোর্শনে ইনক্রিজ করছি, ফ্যাক্টরগুলোকে টি প্রপোর্শনে ইনক্রিজ করছি। তাহলে ফ্যাক্টরগুলোকে টি প্রপোর্শনে ইনক্রিজ করলে প্রোডাকশন ফাংশনটা কী হয়ে যাবে, একটা নতুন প্রোডাকশন ফাংশন আসবে, নতুন আউটপুট তৈরি হবে। ফ্যাক্টরগুলোকে যদি আমি টি প্রপোর্শনে ধরো আমি দুগুণ করে দিলাম ফ্যাক্টরগুলোকে, বা তিনগুণ করে দিলাম, তাহলে নিশ্চয়ই আউটপুট আগের মতোই তৈরি হবে না, আউটপুট নিশ্চয়ই বেশি তৈরি হবে, রাইট। তো আউটপুটটা নিশ্চয়ই কিউ থাকবে না, চেঞ্জ হয়ে হয়তো কিউটা ধরো এখন হয়তো 25, এবার লেবারকে দুগুণ করলে ক্যাপিটালকে তিনগুণ করলে, বা লেবারকে দুগুণ আর ক্যাপিটালকে দুগুণ করলে নিশ্চয়ই এখন 25 ইউনিট আউটপুটই তৈরি হবে না, আউটপুট নিশ্চয়ই বেশি হবে। তো আমি সেটাকে কিউ ড্যাশ দিয়ে লিখলাম। এবার এ ইন্টু আমি লেবারকে ধরো টি প্রপোর্শনে বাড়ালাম, টি প্রপোর্শনে বাড়ালে খালি টি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, টি টু দি পাওয়ার আলফা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু লেবারটা টু দি পাওয়ার আলফা রয়েছে। আবার ক্যাপিটালকে আমি ধরো টি প্রপোর্শনে বাড়ালাম, তাহলে টি টু দি পাওয়ার বিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এটা কি হয়ে যাবে, এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। দুটো টি এর ক্ষেত্রে ব্যাপারটা কি দেখো, দুটো টি এর ক্ষেত্রে একটা হচ্ছে দুটোরই বেস ইকুয়াল, তাহলে টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এবার এই যে জিনিসটা, এই জিনিসটা কি, এই জিনিসটা আলটিমেটলি কিন্তু কিছুই না, এটা যা প্রোডাকশন ফাংশনটা আমাদের দেওয়া ছিল সেটাই, রাইট। তো এর জায়গায় আমি কিউ লিখে দিতে পারি, এ টু দি পাওয়ার এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটার জায়গায় আমি কিউ লিখে দিতে পারি, কিউ ইন্টু টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, রাইট। এবার এই ডিরাইভেশনটা আমি আগে দেখাই। এই অবধি ডিরাইভেশন এখানে করা আছে, এখানে টি প্রপোর্শনে না করে জি প্রপোর্শনে করা হয়েছে, রাইট, এবং একটু ভেঙে করা হয়েছে, কিন্তু আলটিমেটলি বেরোবে ওটাই, বেরোবে কিন্তু ওটাই, ঠিক আছে। জাস্ট তোমরা এখন দেখো চিনতে পারবে, জাস্ট আমারটাই জি এর জায়গায় টি আছে, টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা ইন্টু কিউ, ওকে। এবার এটার মানে কি, এটা যেটা বেরোলো এটার মানেটা কি, এটার মানে এটাই যে যখন তুমি আউটপুটগুলোকে টি প্রপোর্শনে বাড়াবে, আউটপুটগুলোকে যখন টি প্রপোর্শনে বাড়াবে, বা এই ক্ষেত্রে জি প্রপোর্শনে বাড়াবে, বা আমি ধরে নিই যদি টি প্রপোর্শনে বাড়াবে, তাহলে আমাদের সরি আউটপুট না, ভুল বললাম, যখন তুমি ইনপুটগুলোকে অর্থাৎ লেবার এবং ক্যাপিটালকে, ইনপুটগুলোকে অর্থাৎ লেবার এবং ক্যাপিটালকে টি প্রপোর্শনে বাড়াবে, তখন কি হবে, তখন আমাদের আউটপুট কি প্রপোর্শনে বাড়বে, আউটপুট বাড়বে হচ্ছে টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা প্রপোর্শনে। যখন আমি লেবার এবং ক্যাপিটালকে টি প্রপোর্শনে বাড়াবো, আউটপুট কত প্রপোর্শনে বাড়বে, টি টু দি পাওয়ার আলফা প্লাস বিটা প্রপোর্শনে। কীভাবে, লেট মি জাস্ট শো ইট উইথ নিউমেরিক্যাল। যে আমি ধরে নিলাম যে আমার কাছে লেবার আছে এটাকে আমি আপাতত বাদ রাখছি, আমি ধরে নিলাম যে আমার কাছে লেবার আছে 10টা, আলফার ভ্যালু 0.5 বা 4, ইন্টু আমার কাছে ক্যাপিটাল আছে 3টে, মানে মেশিন আছে 3টে, আর বিটার ভ্যালু হচ্ছে 0.6, রাইট। এইবার আমি আলফাটাকে, এই লেবারটাকে টি প্রপোর্শনে বাড়ালাম, লেবারটাকে টি প্রপোর্শনে বাড়িয়ে লেবারটাকে আমি কত করে দিলাম, লেবারটাকে আমি ধরো করে দিলাম হচ্ছে টি প্রপোর্শনে বাড়ালাম বলতে আমি লেবারটাকে ধরো দুগুণ করলাম, দুগুণ করলাম মানে টোয়াইস করলাম, তাহলে এখন লেবারটা কি হয়ে যাবে, লেবারটা হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার 0.4 ইন্টু 2 টু দি পাওয়ার 0.4 প্লাস ইন্টু ক্যাপিটালকেও তাহলে দুইগুণ করতে হবে, ক্যাপিটালকেও আমি দুগুণ করলাম। এইবার আউটপুট, নতুন আউটপুটটা কত হবে দেখো, নতুন আউটপুট আগে কত ছিল, আগে ছিল হচ্ছে এটা তো ক্যালকুলেট করতে হবে, বাট আমি এখন ক্যালকুলেট করছি না, এটাকেই ধরে নাও তোমরা একটা নাম্বার বেরোবে, সেই নাম্বারটা তোমরা পারলে ক্যালকুলেটারে করে দেখতে পারো। যাই হোক এটাই আমি ধরে নিচ্ছি 10 টু দি পাওয়ার 0.4 আর 3 ইন্টু 3 টু দি পাওয়ার 0.6। এখন আউটপুট কত বেরোচ্ছে দেখো, এখন আউটপুট বেরোচ্ছে, এটা তো এটার মতোই থাকলো, 10 টু দি পাওয়ার 0.4টা ওটার মতোই থাকলো, ইন্টু 3 টু দি পাওয়ার 0.6টা ওটার মতোই থাকলো, খালি 2 আর 2টা কী হয়ে গেল, 2 টু দি পাওয়ার 0.4 প্লাস 0.6, বেস ইকুয়াল পাওয়ার যোগ হবে, 0.4 আর 0.6 যোগ করলে কি হবে 1, সো ইট উইল বি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.4 ইন্টু 3 ইন্টু 0.6। আগে যা আউটপুট ছিল, আগে আউটপুটের পরিমাণ কত ছিল, এটা হয়তো একটা নাম্বার বেরোবে, আমি ধরে নিলাম এই নাম্বারটা ধরো বেরোচ্ছে 35, কত বেরোবে আমি জানি না, আমি ধরে নিলাম 35। এখন আউটপুট কত বেরোচ্ছে,
এখন আউটপুট কিন্তু বেরোচ্ছে 2 গুণ আগে যা ছিল সেটাই, মানে 35। মানে আউটপুট এখন কত বেরোচ্ছে, এখন আউটপুট মানে কিউ ড্যাশ বেরোচ্ছে 70। মানে আউটপুট কতটা বাড়লো, আউটপুট দ্বিগুণ হয়ে গেল। তাহলে লেবার আর ক্যাপিটাল দুটোকেই যখন দ্বিগুণ করা হলো, 2 গুণ বাড়ানো হলো, তখন আউটপুটও কিন্তু 2 গুণ বাড়লো। ওকে, এটাই আমাদেরকে ইলাস্টিসিটি অফ রিটার্নস টু স্কেল আমাদেরকে এটাই বলে। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন এটাই যে আমরা আলফা আর বিটার যোগফলটাকে 1 ধরে নিই, কিন্তু আলফা আর বিটার যোগফল যদি 1 না হয় তখন কিন্তু আর এটা নাও হতে পারে। ওকে, আর তো এইভাবে এটা করা আছে, এটা তোমরা দেখে নিতে পারো। আলফা আর বিটার যোগফল 1-এর সমান না হলেও কি হতে পারে সেটাও দেখানো আছে। ওকে, সো দ্যাটস হাউ ইট ইজ ডান নাও। এবার এখানে আরেকটা ব্যাপার একটু বলার আছে, সেটা হচ্ছে যে ধরো আমি যখন এখানে যেটা করলাম সেটা এখানে একটা যেটা দেখার, যে আমি লেবার আর ক্যাপিটাল দুটোকেই দুগুণ বাড়ালাম, তাহলে আউটপুটও কিন্তু 2 গুণই বাড়লো। আউটপুটও কিন্তু 70 হলো, 35 থেকে 70 হয়ে গেল, 2 গুণই বাড়লো। এবার এইটা তোমাদের আশা করি মনে আছে, রিটার্নস টু স্কেলে আমরা পড়েছিলাম যে লেবারকে যত গুণ করা হচ্ছে, লেবারকে দুগুণ করা হলে এবং ক্যাপিটালকে দুগুণ করা হলে যদি আউটপুটও 2 গুণই বাড়ে, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বা সিআরএস, রাইট। তাহলে এখানে আমরা কিন্তু সিআরএস দেখতে পেলাম। এইবার এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা ধরার, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে আলফা আর বিটার যোগফল, আলফা আর বিটার যোগফল যদি 1 হয়, যেটা এখানে হয়েছে, আলফা কত ছিল 0.4, বিটা ছিল 0.6, যোগফলটা 1 হয়েছে, একমাত্র তখনই সিআরএস দেখা যাবে। তখনই সিআরএস দেখা যাবে মানে তখনই যদি তুমি লেবার আর ক্যাপিটালকে দুগুণ করো আউটপুট দুগুণ হবে, বা লেবার এবং ক্যাপিটালকে 3 গুণ করলে আউটপুট 3 গুণ হবে, লেবার এবং ক্যাপিটালকে 4 গুণ করলে আউটপুট 4 গুণ হবে। তো এই যে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল বা সিআরএস, এটা কখন দেখা যাবে, এটা তখনই দেখা যাবে যখন আলফা আর বিটার যোগফল 1 হবে। কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে সিআরএস কখন দেখা যাবে, যখন আলফা আর বিটার যোগফল 1 হবে। আলফা আর বিটার যোগফল যদি 1-এর থেকে বেশি হয় তখন ইনক্রিজিং রিটার্নস টু স্কেল দেখা যাবে, মানে লেবারকে তুমি 2 গুণ করেছো, ক্যাপিটালকে 3 গুণ করেছো, আউটপুট হয়তো 3 গুণ বেড়ে গেছে। আইআরএস, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, এটা কখন দেখা যাবে, যখন আলফা আর বিটার যোগফল 1-এর থেকে বড় হবে। আর আলফা আর বিটার ভ্যালু যোগফল যদি 1-এর থেকে ছোট হয় তখন দেখা যাবে ডিআরএস, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, মানে কি লেবারকে 2 গুণ করেছো, ক্যাপিটালকেও 2 গুণ করেছো, আউটপুট হয়তো 1 গুণ বেড়েছে, বা আউটপুট হয়তো 1.5 গুণ বেড়েছে। বোঝা গেল? তো কপ ডগলাস প্রোডাকশন ফাংশানে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে না ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হবে, সেটা নাকি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হবে, সেটা তোমাকে কি দেখে বুঝতে হবে, প্রথমে তো তোমাকে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটা লিখতে হবে, রাইট, এল ইন্টু আলফা ইন্টু কে টু দি পাওয়ার বিটা। তারপরে তোমাকে তাকাতে হবে যে আলফা আর বিটার ভ্যালুটা কী দেওয়া আছে, আলফা আর বিটার ভ্যালুটা যোগ করো, যোগ করে ভ্যালুটা দেখো, 1-এর সমান আসলে বলবে সিআরএস হবে, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হবে, মানে কি লেবারকে দুগুণ করা হলো, ক্যাপিটালকে দুগুণ করা হলো, আউটপুটও 2 গুণ বাড়বে, বা লেবারকে 3 গুণ করা হলো, ক্যাপিটালকে 3 গুণ করা হলো, আউটপুটও 3 গুণ বাড়বে। আবার এই আলফা আর বিটার যোগফল যদি 1-এর থেকে কম হয়, তার মানে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হবে, মানে কি লেবারকে দুগুণ করা হলো, ক্যাপিটালকে দুগুণ করা হলো, আউটপুট 1.5 গুণ বেড়েছে। আবার এই আলফা আর বিটার ভ্যালু যদি আলফা আর বিটার যোগফল যদি 1-এর বড় হয় তাহলে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে, মানে কি লেবারকে দুগুণ করা হলো, ক্যাপিটালকে দুগুণ করা হলো, আউটপুট হয়তো 4 গুণ বেড়ে গেছে, বা আউটপুট হয়তো 3 গুণ বেড়ে গেছে। ওকে, তো পুরোটাই বলে দেবে হচ্ছে এল এর পাওয়ার বা এল এর এক্সপোনেন্ট আর কে এর পাওয়ার। ওকে, এল এর পাওয়ার আর কে এর পাওয়ারে যে পজিটিভ কোএফিসিয়েন্টগুলো থাকবে তাদের যোগফলটাই আমাদেরকে বলে দেবে, কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে তাদের যোগফলটাই আমাদেরকে বলে দেবে যে আমরা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল পাবো না ডিক্রিজিং পাবো, নাকি আমরা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল পাবো। ওকে, তো এখানে এগুলো লেখা আছে, এগুলো দেখে নেবে। নাও আমরা নেক্সট ক্লাসে সিএস প্রোডাকশন ফাংশনটা করব, কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। নাও দিস ইজ ইট। আর রিটার্নস টু স্কেল কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে নিউমেরিক্যালস আছে, সেটা আমি নেক্সট ক্লাসগুলোতে রিটার্নস টু স্কেল ক্যালকুলেট করার নিউমেরিক্যালস করাবো, এখান থেকেও তোমরা দেখে নিয়ে করে নিতে পারো, বাট উই উইল ডু ইট ইন দ্য নেক্সট ক্লাসেস, যে হাউ টু ক্যালকুলেট দি রিটার্নস টু স্কেল বাই দি হেল্প অফ দি নিউমেরিক্যালস।